আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ও পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি। পানিবন্দী ৫ লাখ মানুষ, একজনের মৃত্যু, বানভাসীদের পাশে বিরোধী দলীয় নেতা। প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বৃষ্টির অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম। শক্তিশালী ভূমিকম্পে পরিত্যক্ত নগরীতে পরিণত হবে ঢাকা, আশঙ্কা গবেষকদের। মহাবিপর্যয় এড়াতে কার্যকর প্রস্তুতি ও রাজধানীকে বিকেন্দ্রীকরণের পরামর্শ। এবং মরক্কোকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ২ বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। রাতে স্পেন বেলজিয়াম দ্বৈরথ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্বত্য ৩ জেলা সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে ৭টি নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫ লাখ মানুষ। অন্যদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম। পরিস্থিতি মোকাবেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এদিকে মৌলভীবাজারে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, শঙ্খ, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার ৩ পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫ লাখ মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া ও চন্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে সাতকানিয়া ও বাঁশখালীর অধিকাংশ এলাকা এখন পানির নিচে। জেলার রামপুরে ডলু নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চন্দনাইশের শঙ্খ নদীর পানিও লোকালয়ে ঢুকে পড়েছে। দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই নিম্নাঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে। গতকাল রাতেই ঘরে প্রচন্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। আমাদের এখানে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে প্রায় ১০৪টি আশ্রয় কেন্দ্র তৈরি রেখেছি। এছাড়াও সময়ে সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ারেস্ট যদি লোকজন সেটা তাদের জন্য সুবিধাজনক হয় সেটাও প্রস্তুত আছে, আমরা সেটাও রেডি করে খুলে দেব। পাহাড়ি ঢলে বান্দরবান, রাঙামাটির বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাঙামাটির কাঁচলং ও রাইংখ্যাং নদী এবং কাপ্তাই হ্রদের পানি বেড়ে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ির বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট। ঝুঁকি এড়াতে ৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বৃষ্টি ও বন্যার পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিতে চরম আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন পার্বত্য জেলার বাসিন্দারা। এদিকে সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকরা নিরাপদে বাড়ি ফিরেছেন। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, গরু বাছর, এই যে ফার্ম সবকিছু তলিয়ে গেছে। আমরা দিকে আইসি দেখার লাগে আমাদের বাড়ি ঘর গরুর বাছর যা আছে সবগুলো তুলে দিচ্ছে অন্য জায়গায়। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সুরমা, কুশিয়ারা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় জামাত আমির ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে,
এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যাতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে 4টা বিভাগ, চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী। দিন মজুর ও জরুরি প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছেন তারা ভোগান্তির মুখে পড়েন। ভুক্তভোগীরা বলছেন, বর্ষাকালে নগরীর কোনো কোনো স্থানে রাস্তা খোঁড়াখুড়ির কারণে ভোগান্তি আরও বেড়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারাদিন বৃষ্টি হবে। 2 দিন বিরতি দিয়ে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মিজান শাহজাহানের রিপোর্ট। এটি রাজধানীর শান্তিনগর মোড়ের দৃশ্য। মাত্র কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। একই পরিস্থিতি দেখা গেছে মিরপুর, কাজীপাড়া, নিউ মার্কেট, ধানমন্ডি সহ পুরান ঢাকার বিভিন্ন সড়কে। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন তারা পড়েন চরম দুর্ভোগে। আমরা তো কর্ম না করলে, বাসে বসে থাকলে তো আর পেরে ভাত হইব না। বৃষ্টি তো ভিজে খ্যাপ খুব নাই, প্যান্ট সংসারের অভাব, কষ্ট দেয়, পেটের দেয় বাড়াচ্ছে। বৃষ্টি পানির জন্য আমরা খেলতে পারি না, আর আমাদের পা চুলকায়, আর আমাদেরও ভালো লাগে না। কাজীপাড়ার এই সড়কের ড্রেনেজ ব্যবস্থাপনার সংস্কার কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, অর্থ বছরের শেষ দিকে সংস্কার কাজ শুরু করায় এই জলজটের সাথে বাড়তি ভোগান্তির মুখে পড়েছেন তারা। যে সিটি কর্পোরেশনগুলো যে কাজ করছে বর্ষাকালেই কেন, এর আগেও তো করতে পারে। কারণ যে এই যে মানুষগুলোর যে ভোগান্তি হচ্ছে, এই যে রিক্সাওয়ালারা যেতে যাচ্ছে না কোথাও, হ্যাঁ, আর 100 টাকা রিক্সা ভাড়া 200 টাকা নিতেছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 31 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং আজকে সারাদিনই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও মাঝখানে হয়তো কিছুটা বিরতি থাকতে পারে, তবে তখনও মেঘলা থাকবে। সেই সাথে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সিলেটের পাহাড়ের মাটি কিছুটা শক্ত হয়, সেখানে পাহাড় ধসের আশঙ্কা কম। তবে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের মাটি তুলনামূলক নরম হয়, সেখানে পাহাড় ধসের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই কারণে এই 3 পার্বত্য জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এদিকে বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। মান ও আকার ভেদে বিভিন্ন ধরনের সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে ব্রয়লার সহ বিভিন্ন ধরনের মুরগির দাম। তবে মাছের দাম স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে সরবরাহ কিছুটা ব্যাহত হওয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে। এদিকে বৃষ্টিতে রাজধানী কাউরান বাজার সহ বিভিন্ন বাজারে পানি জমে যায়, এতে ভোগান্তিতে পড়েন ক্রেতারা। জাতীয় সংসদ একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। এই সংসদ মানুষের অধিকার ও আশা আকাঙ্ক্ষা পূরণে আস্থার প্রতিফলন ঘটাবে বলে আশাবাদ জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সকালে ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে ইডেন কলেজের ছাত্রীদের গৌরব উজ্জ্বল ভূমিকার কথাও স্মরণ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামীম আরা। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে 50,000 এবং রানার্স আপ দলকে 30,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্ক এমন একটা বিষয় যেটা মানুষকে শানিত যুক্তির চর্চা শেখাতে সহযোগিতা করে, অন্যের যুক্তিবোধকে শ্রদ্ধাশীল হতে সহযোগিতা করে। আমরা যখন এই সংসদে দেখি প্রধানমন্ত্রী বিরোধী নেতার সাথে হ্যান্ডশেক করে, এক টেবিলে চা খায়, কথা বলে, আলোচনা করে, তো দেশের সাথে তারা যখন ঐক্যবদ্ধ থাকে তখন কিন্তু আমরা মনে করি বাংলাদেশ আর কখনো এই স্বৈরাচারের কোনো ফ্যাসিস্টের জন্ম আর হবে না। আমরা আহ্বান জানাতে চাই আমাদের সরকার প্রধান যিনি রয়েছেন, বিরোধী দলে যারা রয়েছেন, সকলের কাছে যে আপনারা দেশের স্বার্থে কিন্তু একটা ঐক্যমত্য পোষণ করবেন, দেশের স্বার্থে আপনারা এক থাকবেন, আমাদের জনমানুষের স্বার্থে, গণমানুষের স্বার্থে আপনারা এক থাকবেন।
শক্তিশালী ভূমিকম্পে রাজধানীতে উদ্ধার কাজে জনবল খুঁজে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এমন দুর্যোগে ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হবে সরকার। এই পরিস্থিতিতে এড়াতে মহানগরীকে বিকেন্দ্রীকরণ করে পশ্চিমাঞ্চলে স্থানান্তরের পরামর্শ গবেষকদের। একই সাথে উদ্ধার সংশ্লিষ্টদের জন্য সেখানে প্রয়োজনীয় স্থাপনা ও সুবিধা রাখার উপর জোর তাদের। এজন্য রাজধানীকে বিস্তৃত করা হচ্ছে বলে জানিয়েছে রাজুক। ইমদাদুল্লাহ বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন। ভূমিকম্পে ভবন ধসবে, মানুষ মরবে, সেই হিসাব নিকেশ বেশ পুরনো। কিন্তু আতঙ্কের নতুন বার্তা, ধসে পড়া ভবন থেকে উদ্ধার কাজ চালানোর মতো থাকবে না জনবল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে ঢাকার অন্তত 60% ভবন ধসে পড়লে তাতে বহু মানুষ আটকে যাবেন। আরও বড় বিপর্যয় বয়ে আনবে গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিস্ফোরণ। যেসব ফ্যান্সি বিল্ডিং সেগুলো হয়তো লিকুইফ্যাকশন হয়ে নিচের তলাটা ডুবে যাবে, এক্সিট বন্ধ হয়ে যাবে, মানুষ সেখানে হয়তো আটকা পড়ে যাবে এবং উদ্ধার টিম পৌঁছাতে পারবে না। শর্ট সার্কিট হয়ে গ্যাসের থেকে আগুন ধরে সেখানে তারা ধুকে ধুকে মৃত্যুর দিকে চলে যেতে পারে। তাহলে ভূমিকম্প পরবর্তী অবস্থা আরো মারাত্মক। সরকার হয়তো বাধ্য হবে অ্যাবান্ডন সিটি হিসেবে ঘোষণা করতে। এমন পরিস্থিতিতে এই চরম মহাবিপর্যয় এড়াতে মানুষকে প্রস্তুত করা প্রয়োজন বলছেন এই নগর পরিকল্পনাবিদ। ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স নাম দিয়ে বানানো হয়েছে, সেখানে আমরা প্রত্যেক 1 লক্ষ লোকের জন্য অন্তত 1 বা একাধিক মানুষকে প্রস্তুত রাখতে হবে, যারা মহড়ার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এই সমস্ত মানুষকে প্রস্তুত করবে। একটা দুর্যোগ ব্যবস্থাপনায় পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজন জানলা দিয়ে লাভ দিয়ে পড়ে না যায়। এই যে ঘটনাগুলো, এটা করার পিছনে সরকারের পরিকল্পনা আছে, বিনিয়োগ নাই, বাস্তবায়ন নাই। 2009 সালে জাতিসংঘের সহযোগিতায় কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম CDMPর অধীনে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু অর্থ শেষ, তাই প্রকল্পটিও ভেস্তে গেছে। CDMP ৬৫,০০০ ভলান্টিয়ার তৈরির তাদের প্রোগ্রাম ছিল, সেটা তো আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেছে। এখন তাদের বয়স হয়ে গেছে, তারা ডিসপ্লেসড হয়ে গেছে। যেহেতু ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে অবস্থান করছে, আমাদের উৎস হচ্ছে পূবে, তাহলে পশ্চিম প্রান্তে ভূমিকম্পের আঘাতটা অতটা মারাত্মক হবে না। তাহলে আমাদের অনেক স্ট্র্যাটেজিক অনেক জিনিস, সেগুলো যদি আমরা পশ্চিমের দিকে নিয়ে যাই, তাহলে ভূমিকম্পে ঢাকা শহর ক্ষতিগ্রস্ত হলো, পরবর্তীকালে আমরা দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে পারি। পূর্বাচল থেকে শুরু করে পুরোটা এই দিক থেকে ঘনবসতিগুলোকে একটু বিন্যস্ত পরিকল্পিত জায়গায় রিকনস্ট্রাকশন, রিডেভেলপমেন্ট করা, এর জন্য আমরা ব্লক ডেভেলপমেন্ট কার্যক্রম করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে রাজুক বলছে, ঢাকার উপর চাপ কমাতে আশপাশে উপশহরকেও আধুনিকায়ন করা হচ্ছে। পূর্বাচল হলো আমাদের প্ল্যানে অত্যন্ত আধুনিক একটা শহর। এইখানে আমরা ফায়ার ব্রিগেডকে জায়গা দিছি এবং কিছু যন্ত্রপাতিও দিছি, তারা এগুলো রাখছে, সেখান থেকে এই উদ্ধার কাজগুলো তারা করতে পারবে। আর্থকোয়েক সেফটি ইনস্টিটিউট করছি মহাখালীতে, এরা স্পেশালাইজড ওয়েতে শুধু এই আর্থকোয়েক নিয়ে কাজ করবে। মহাদুর্যোগে কাগজে কলমে পরিকল্পনা কতটুকু কাজে দেবে তা হয়তো সময় বলে দেবে, কিন্তু ঢাকাকে বাঁচাতে সম্মিলিত ও কার্যকর উদ্যোগ না নিলে চড়া মূল্য দিতে হবে কোটি নগরবাসীকে, বলছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জনসংখ্যার চাপ, উঁচু ভবন আর অপরিকল্পিত নগরায়নের ফলে বাড়ছে ঢাকার তাপমাত্রা। 1 দশকে রাজধানীর আশেপাশের এলাকা থেকে নগরীতে তাপমাত্রা বেড়েছে 3 থেকে 4 ডিগ্রি। এ বাস্তবতায় জাপানের মিয়াওয়াকি পদ্ধতিতে উত্তরায় ঘন ঘন বন তৈরি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষের দাবি, কৃত্রিম বনের মাধ্যমে জীব বৈচিত্র্যের ইতিবাচক পরিবর্তন আসবে। দেখুন তৌহিদুর রহমান তুহিদ 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব। একদিকে কনক্রিটের বিস্তার, অন্যদিকে সবুজের অভাব। দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে রাজধানী ঢাকা। গরম কমাতে নগরীতে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে অনেক, তবে নিয়ন্ত্রণে রাখা যায়নি তাপের পারদ। 1 দশকে বিশ্বের রাজধানী শহরগুলোতে আশেপাশের এলাকা থেকে তাপমাত্রা বেড়েছে 2 থেকে 3 ডিগ্রি। ঢাকায় এই বৃদ্ধি 3 থেকে 4 ডিগ্রি। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবের সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ন। জলাভূমি ভরাট, গাছপালা কমে যাওয়ায় শহর জুড়ে তৈরি হয়েছে আরবান হিট আইল্যান্ড। ঢাকার বায়ু, মাটি ও পানি দূষণ কমিয়ে
পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রায় 55 কাঠা জায়গায় জাপানি মিয়াওয়াকি পদ্ধতিতে বনায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কি প্রভাব পড়েছে এই বনায়নের? জাপানি মিয়াওয়াকি পদ্ধতিতে তৈরি উত্তরার প্রকল্পে লাগানো হয়েছে 250 প্রজাতির গাছ। 8 মাসের মধ্যেই যা ঘন বনে পরিণত হয়েছে। তবে গাছ লাগিয়েই থেমে না থেকে এর বৈজ্ঞানিক মূল্যায়নের পরামর্শ পরিবেশবিদদের। একটি নতুন পদক্ষেপ হলো মিয়াওয়াকি ফরেস্ট। এটি একটি ভালো উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগে ইন্টেন্সিভ বনায়ন করা হচ্ছে, ডাইভার্সিফাইড প্ল্যান্টেশন এখানে করা হচ্ছে। এই কারণে এখানে বিভিন্ন ধরনের প্রাণীর যে বৈচিত্র্যতা, পাখালির যে বৈচিত্র্যতা ইতিমধ্যে সেটিও দেখা যাচ্ছে। এইটিকে আন্তর্জাতিকভাবে যদি আমরা স্বীকৃতি আদায় করতে চাই, আমরা যদি গ্লোবাল কার্বন ট্রেডিংয়ের কথা চিন্তা করি, তাহলে আগে বেসলাইনটা আমাদেরকে অ্যাপ্রুভাল নিতে হবে, বেসলাইনটাকে আমাদেরকে জানতে হবে। যেখানে সেখানে গাছ লাগানোর পরিবর্তে পরিকল্পনা অনুযায়ী সড়ক, খালপাড়, পার্ক ও সরকারি খালি জমিতে উপযোগী প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সাধারণ যে কোনো বনায়নের চেয়ে মিয়াওয়াকি বনে 10, 15, 20 গুণ বেশি আমরা ঘন বন তৈরি করতে পারি। সেখানে অক্সিজেনের যে পরিমাণ অক্সিজেন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করা হয়। মিয়াওয়াকি বন এই কারণে কিন্তু সারা বিশ্বেই অনেক শহরে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে। লেকের পাশগুলোতে বা কোনো একটা স্কুলের প্রাঙ্গণে এই ধরনের বন তৈরি করতে পারলে কিন্তু সেই বনের মাধ্যমে ঢাকার যে সবুজায়নের সংকট সেটা কিছুটা হলেও কমাতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে লাগানো গাছ দীর্ঘমেয়াদে বাঁচিয়ে রাখতে পারলেই মিলবে সাফল্য। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে মরক্কোর রূপকথার দৌড় থামিয়ে লাবলুরা 2-0 গোলের জয়ে টানা তৃতীয়বার বিশ্বমঞ্চেও নিশ্চিত করল শেষ চারে। এ পরাজয়ে স্বপ্নভঙ্গ হল মরক্কোর। গত আসরের সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হল না তাদের। আরো জানাচ্ছেন পরাগ আরমান। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দ সুর উঠল বোস্টন স্টেডিয়ামের গ্যালারিতে। লাল নীল সাদা পতাকায় ছেয়ে গেল চারপাশ, আর ফ্রান্সের ফুটবলারদের চোখে মুখে বিনা চ্যালেঞ্জ জয়ের আনন্দ। অন্যদিকে হতাশাজনক পারফরমেন্সে শেষ 8 থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার একমাত্র প্রতিনিধি হয়ে টিকে থাকা মরক্কোর। শুরুতেই মরক্কোর উপর হানা দেয় ফ্রান্স, তবে এমবাপ্পে উপমেকানোর আক্রমণ সাফল্য পায়নি গোলকিপার ইয়াসিন বনুর দৃঢ়তায়। মরক্কোর রক্ষণ দুর্বলতায় যখন ইচ্ছে তখনই লাবলুরা ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়ে, কিন্তু গোলের অপেক্ষায় থাকতে হয় 25 মিনিটে পেনাল্টি পাওয়ার আগ পর্যন্ত। তবে কিলিয়ান এমবাপ্পের নিয়ে স্পট কিক থেকে দলকে বাঁচান ইয়াসিন বনু। এই নিয়ে 2 বিশ্বকাপে মোট 4টি পেনাল্টি ঠেকালেন বনু। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে লুকাস দিনিয়ের শট অদ্ভুত এক বাঁক নিয়ে ক্রসপিসে লেগে ফেরে। তাতে গোলশূন্যভাবে শেষ হয় খেলার প্রথমার্ধ। এই অর্ধে 13 বার শট নিয়ে বল মরক্কোর জালে জড়াতে পারেননি 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তারকারা জ্বলে উঠলে আলো আসবেই, ভালো জানা কোচ দিদিয়ার দেশামের। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন তারকারা। পেনাল্টি মিস করা এমবাপ্পে ম্যাজিক দেখান, লিড নিয়ে স্বস্তি নামে ফ্রান্স শিবিরে। এতে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ 8 গোল করা লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড। নিজের মতো নীরবে নিবৃত্তেই খেলছিলেন দেমবেলে। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে 66 মিনিটে আচমকা শটে তিনি ব্যবধান দ্বিগুণ করেন। 2 গোলে এগিয়ে থাকার সুবিধায় এমবাপ্পেকে বিশ্রাম দিতে ফিলিপ মাতেতাকে মাঠে নামান কোচ। পরে গোল শোধের চেষ্টায় ফ্রান্সের সীমানায় হানা দিলেও রক্ষণে চির ধরাতে পারেনি মরক্কো। বদলা নেয়ার ম্যাচে আঁচড়ও কাটতে পারল না অ্যাটলাস লায়নরা। আর এই জয়ে টানা 3য় বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। আবারও বিশ্বকাপ শিরোপা জিততে আর মাত্র 2 ম্যাচ দূরে দাঁড়িয়ে এমবাপ্পে দেমবেলেরা। পরাগ আরমান, এটিএন বাংলা। এখন আন্তর্জাতিক সংবাদ। ইরানের সামরিক এবং অবকাঠামোগত 90টি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের জানায়, ইরানের প্রায় 90টি সামরিক এবং অবকাঠামোগত স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূল অঞ্চলে নজরদারি স্থাপনা ও সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ডিপো, নৌবাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও সমুদ্র বন্দর।
এর আগে গত 7 জুলাই মার্কিন বাহিনীর হামলার জবাবে কুয়েত এবং বাহরাইনের যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালায় IRGC। এবার খেলার খবর। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর শেষ হয়ে গেল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। দ্রুত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন বাঁহাতি এ পেসার। মোস্তাফিজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের প্রধান ফিজিওলজিস্ট বায়োজিদুল ইসলাম খান জানান, তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চট্টগ্রাম ও পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 5 লাখ মানুষ, একজনের মৃত্যু, বানভাসীদের পাশে বিরোধী দলীয় নেতা। প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বৃষ্টির অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম। শক্তিশালী ভূমিকম্পে পরিত্যক্ত নগরীতে পরিণত হবে ঢাকা, আশঙ্কা গবেষকদের। মহাবিপর্যয় এড়াতে কার্যকর প্রস্তুতি ও রাজধানীকে বিকেন্দ্রীকরণের পরামর্শ। এবং মরক্কোকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স, রাতে স্পেন বেলজিয়াম দ্বৈরথ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।